বৈশাখ আজ বঙ্গাব্দ 1431 বরণে রমনা বটমূলে চলছে ছায়ানটের অনুষ্ঠান। 9:30টায় মঙ্গল শোভাযাত্রা। 2 যুগ পরও কার্যকর হয়নি রমনা বটমূলে বোমা হামলার সাজা। হাইকোর্টে স্থবির বিচার কাজ দ্রুত শেষ হওয়ার আশা। সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্তি পেলেন 23 নাবিক। দুবাইয়ের পথে এমভি আব্দুল্লাহ দেশে ফিরবেন বিমানে। উপজেলা নির্বাচনে জামায়াতের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা সতর্ক আওয়ামী লীগ। পরাজিত করতে জনসচেতনতায় জোর। এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন করে পরিকল্পনার সাথে বিএনপি। নিজেদের সমস্যা নিজেদেরই সমাধানের মত নেতাদের। দর্শক, শুভ নববর্ষ সবাইকে। 1431 বঙ্গাব্দের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ সকাল। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দর্শক, বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণে রমনা বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। সূর্যোদয়ের ক্ষণে বাঁশির মূর্ছনায় শুরু হয় কর্মসূচি। আবারও সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। আগুন যেমন ধাতুকে পুড়িয়ে খাঁটি করে, দুঃখ তেমনি আত্মাকে একেবারে আয়নার মতো সাফ করে দেয়। কিন্তু তাই বলে মনের সব কষ্টই দুঃখ নামে অভিহিত হতে পারে না। মোটামুটি দেখতে গেলে দুঃখ 2 রকমের। একটি হচ্ছে নিজের কষ্টের জন্য দুঃখ পাওয়া, অন্যটি হচ্ছে অন্যের কষ্টে দুঃখ অনুভব করা। এই 2 দুঃখই কষ্ট দেয়, কিন্তু তারা এক রকমের নয়। একদিন এক বিধবা তার মরা ছেলেকে বুকে নিয়ে গৌতম বুদ্ধের কাছে কেঁদে পড়ল যে তার ওই একমাত্র মৃত পুত্রকে বাঁচিয়ে দিতে হবে। বুদ্ধদেব বললেন, দুঃখ নেই, শোক নেই, এমন কোন ঘর হতে কয়েকটি বিল্লপত্র যদি এনে দিতে পারো তাহলে তোমার ছেলেকে বাঁচিয়ে দেব। বিধবা অনেক খুঁজেও দুঃখ শোকে ছোঁয়া লাগেনি এমন কোন ঘর দেখতে পেল না।
তাই 3 দিন পরে যখন এই পুত্রহারা জননী ফিরে এলো, তখন সে বিশ্বের দুঃখ কষ্টের মাঝে নিজের দুঃখের অস্তিত্ব হারিয়ে ফেলেছে, আর তার ওই সসীম বুকেই অসীমের বিনের গুমরে ওঠা বেদনার নিবিড় শান্তি নেমে এসেছে। সে তখন আর নিজের সন্তানের জন্য দুঃখ করছে না, তার মাতৃস্নেহ সারা বিশ্বে তখন ছড়িয়ে পড়েছে। অন্যের দুঃখ বেদনা অনুভব করাই হচ্ছে মহত্তর ব্যথার অনুভব, কেননা ব্যথার ব্যথির এ ব্যথায় কোনো উদ্দেশ্য বা স্বার্থ খুঁজে পাওয়া যায় না। এ সেই দুঃখ যা পয়গম্বরগণ বিশ্ব মানবের অন্তরে অন্তর মিশিয়ে অনুভব করেছিলেন। এর বেদনা, এর আনন্দ প্রকাশের ভাষা নেই। দর্শক, রমনা বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। আমরা সরাসরি সেখানেই ছিলাম। সকাল 9:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। এবারের প্রতিপাদ্য আমরা তো তিমিরও বিনাশী। মঙ্গল শোভাযাত্রার খবর জানাতে চারুকলা থেকে দর্শক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জয়। এর আগেও আপনি যুক্ত হয়েছিলেন, আপনি বলছিলেন যে 9:15টার দিকে চারুকলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হবে। তো শোভাযাত্রা শুরুর আগ মুহূর্তে কেমন প্রস্তুতি দেখছেন, সার্বিক পরিস্থিতি কেমন, জানাবেন আমাদের দর্শককে। যতই সূর্যের আলো প্রস্ফুটিত হচ্ছে, ততই মঙ্গল শোভাযাত্রার জন্য যেই জনসমাগম, সেই মানুষের স্রোত যেন আরো ঘন হচ্ছে, আরো ঘনীভূত হচ্ছে, মানুষের ঢল আরো নামছে। আমরা যদি আপনাকে ছবিতে দেখাই, চারুকলার যেই মূল গেট, সেই গেটটির সামনে এখন মানুষ একে একে জড়ো হচ্ছেন। এবং সকাল 7টার দিকে আমি আপনাকে বলেছিলাম যে যেই প্রতীকগুলি, মঙ্গল প্রতীকগুলি, সেই প্রতীকগুলিকে এনে রাখা হয়েছে রাস্তার উপরে, এবং মানুষ একে একে এসে তারা মোবাইলে সেলফি তুলছেন, কেউ ছবি তুলছেন। এবং আপনি জানেন যে এই মঙ্গল শোভাযাত্রাটি একটি বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসাবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, কারণ আজ এই মঙ্গল শোভাযাত্রার বাঙালির বর্ষবরণের যে একটি অন্যতম অনুষঙ্গ, সেটি কেবলমাত্র আজ বাংলাদেশের ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকছে না। এর স্বীকৃতি আজ পৃথিবী দিয়েছে, এর স্বীকৃতি ইউনেস্কো দিয়েছে, যার এই শোভাযাত্রাটি আপনি জানেন যে সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করে থাকে। আজ পহেলা বৈশাখ, বাঙালির নববর্ষ, বঙ্গাব্দ 1431-এর যেই যাত্রারম্ভ আজকের থেকে শুরু, যেই যাত্রা পথ আজকের থেকে শুরু, সেই দিনটিকে বরণ করার জন্য এই বাঙালির চিরায়ত সংস্কৃতির যে আবহ, যে ঐতিহ্য আমরা লালন করে চলেছি হাজারো বছর ধরে, তারই ধারাবাহিকতায় কিন্তু আজ এই মঙ্গল শোভাযাত্রায় প্রত্যেকটি মানুষ এখানে ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে সবাই সমবেত হচ্ছেন। এবং সেই কাঙ্ক্ষিত সময়টির জন্য, অর্থাৎ আপনি জানেন যে এই মঙ্গল শোভাযাত্রাটি শুরু হবে সকাল 9:15টায় চারুকলার থেকে। এটি যাত্রাপথ, এটি শুরু হবে। এবং আপনি জানেন যে বৈশাখ আমাদের একটি যেই বাঙালির যে আত্মমর্যাদা এবং আত্মচেতনার যেই একটি উন্মেষের জায়গা, তার মধ্যে এই বৈশাখ এক অবিনাশী শক্তি। এই বৈশাখ শুধু আমাদের উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আমরা যদি সেই পরাধীনতার কালে, সেই পাকিস্তানের আমলে যখন 60-এর দশকেও আমরা দেখি, যেমন আমাদের সকল মুক্তি সংগ্রামের, জাতিসত্তার সকল আন্দোলনের একটি প্রেরণা হিসেবে কাজ করেছে এই পহেলা বৈশাখ। এবং বাঙালি সংস্কৃতির বিকাশ, আত্মনিয়ন্ত্রণ এবং মুক্তি সাধনায় পহেলা বৈশাখ এক অবিনাশী শক্তি হয়ে কাজ করেছে। তার এই ধারাবাহিকতায় আমরা দেখলাম বাংলাদেশের অভ্যুদয় এবং গণতান্ত্রিক বিকাশেও এই পহেলা বৈশাখ একটি অন্যতম অনুষঙ্গ হিসেবে থেকেছে। এবং বারবার যখনই আপনার স্বৈরাচারের কবলই হোক, হানাদারের কবলই হোক, প্রত্যেকটি এই শৃঙ্খল মুক্তির যেই বাঙালির আন্দোলন, যেই চেতনা এবং বাঙালির নিজেকে বিকাশের যেই জায়গা, সেই জায়গায় কিন্তু পহেলা বৈশাখ দৃঢ় এবং জাজ্জল্যমান হয়ে আছে আজ অবধি, যার কারণে এখন পর্যন্ত প্রতিটি মানুষ যারা এই রাজধানীতে উপস্থিত আছেন, সকলেই তাদের মনের একটি বাসনা থাকে যে এই উৎসবটিতে, এই জায়গাটিতে সমবেত হওয়ার। এবং প্রত্যেকটি মানুষই কিন্তু সেই স্বতঃস্ফূর্ততায় নিয়ে এই মঙ্গল শোভাযাত্রায় আপনি সমবেত হন এবং এই মঙ্গল শোভাযাত্রায় যাত্রা শুরু করেন। এটি কেবল এই একটি উৎসব যেখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকে না, যেখানে কোনো শ্রেণী পেশার ভেদাভেদ থাকে না। মানুষ নিজেদের প্রথম দিন
দিনটি, বছরের যাত্রার দিনটি, শুরুর দিনটি তারা আনন্দ উৎসবের মধ্য দিয়ে যেই আগামী বছরটি যেন ভালো কাটে, নববর্ষটি যেন তা মঙ্গল বয়ে আনে সবার জন্য, দেশের জন্য, দশের জন্য, জাতির জন্য, সেই মঙ্গল এর ইচ্ছা থেকেই, সেই মঙ্গলের আকাঙ্ক্ষা থেকেই মানুষ এই শোভাযাত্রাটি এই সবাই সামিল হয়। এবং আমরা জানি যে এই ইউনেস্কো জাতীয় স্বীকৃতি এই আমাদের জাতির জন্য এটি একটি পরম পাওয়া, যার কারণে এই একটি উৎসব বাঙালির যেটি আজ সারা পৃথিবী সবাই স্বীকার করছে এবং এটি একটি ঐতিহ্যের অংশ হিসেবে নিয়েছে। এবং আমরা যদি দেখি যে এখানে যেই প্রতীকগুলি আছে, যে টেপা পুতুল, হাতির ছানা বা হাতির বাচ্চা এবং বনরুই, কবুতর, এই প্রতীকগুলির মাধ্যমে কিন্তু আপনার আমাদের যে লোক সংস্কৃতি বা আমাদের বন্য প্রাণীদের যেই সংরক্ষণের যে একটি আহ্বান, সেটিও কিন্তু থাকে। এবং এর পাশাপাশি গত কয়েক বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ একটি বার্তা দিতে চাইছে এই মঙ্গল শোভাযাত্রা থেকে। তারা এই প্রতীকগুলির মধ্যে আপনার এই বন্য প্রাণী, অর্থাৎ বিলুপ্ত প্রায়, বিপন্ন প্রায় যে বন্য প্রাণীগুলি আছে সেগুলি তুলে ধরার একটি বার্তা দিতে চাইছে, তাদেরকে রক্ষার একটি বার্তা দিতে চাইছে। যার কারণে এইবারের অন্যতম অনুষঙ্গ কিন্তু সেই বনরুই, এবং এই বনরুইটি কিন্তু এখন আমরা টেপা পুতুলের পেছনেই তাকে অবস্থান করতে দেখছি। তো এই এখন পর্যন্ত যদি আমি আপনাকে জানাই যে সার্বিক যে পরিস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে মঙ্গল শোভাযাত্রার সব কিছু প্রস্তুত, শুধুমাত্র কাঙ্ক্ষিত সেই ক্ষণটির অপেক্ষা, অর্থাৎ 9:15টায় যখন এটি জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রার এই যাত্রাটি শুরু হবে এবং বাঙালি তার নতুন বর্ষকে, নতুন আগামীকে বরণ করার জন্য সেই শোভাযাত্রায় সামিল হবে, সেটির জন্য বলাই যায় জাতি প্রস্তুত। জ্যোতি। জয়, আপনি আমাদের সাথে যুক্তই থাকুন, আমরা আবারও আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব শোভাযাত্রার, মঙ্গল শোভাযাত্রার আপডেট নেওয়ার জন্য। দর্শক, এবার একটু খুলনায় যেতে চাই। খুলনায় বর্ষবরণ কিরকম করছে আমাদের সহকর্মী আছেন নূর ইসলাম রকি। রকি, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। রকি, খুলনায় নববর্ষের বরণে কি ধরনের আয়োজন রয়েছে, কি তথ্য দেবেন আমাদের দর্শককে? শুধুমাত্র আমাদের মহামান্য খুলনায় আসলে নববর্ষ উপলক্ষে অনেক ধরনের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন ভিন্ন ভিন্ন ভাবে তারা পয়লা বৈশাখ উদযাপনের জন্য আয়োজন করেছে। শোভাযাত্রা, সরব গানে পয়লা বৈশাখ উদ্বোধন। সব থেকে ব্যতিক্রমী যেই আয়োজনটা হয়েছে খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ প্রাঙ্গণে, যেখানে পান্তাইলিশের আয়োজন, প্রায় 1000 লোকের এখানে পান্তাইলিশের আয়োজন করা হয়েছে। স্থানীয় রাজনীতিবিদরা এই আয়োজন করেছেন। আমরা আসলে সকাল থেকে এখানে আছি। এখানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তারুদাদুল খালেক, স্থানীয় সংসদ সদস্য এস.এম. কামাল হোসেন, পুলিশ কমিশনার মোজাম্মেল হক সহ অনেকেই আছেন। আমরা এখানে আজকে এসে কথা বলবো যে পয়লা বৈশাখ উদযাপনে ব্যতিক্রমী আয়োজনে কাদের এসে কেমন লাগছে আর কি। আমরা একটু জানতে চাবো যে আসলে এই ব্যতিক্রমী আয়োজনে কেমন লাগছে, আপনার অনুভূতিটা একটু বলুন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। শুভ নববর্ষ 1431 নতুন ভাবে শুরু হচ্ছে। ইনশাআল্লাহ আমরা সবকিছু পেছনে ভিলে আবার নতুন করে সামনে আগাবো। প্রতি বছর আমরা ঢাকাতেই করি, তো এবার এখানে এসে মনে হলো যে ঢাকার চেয়ে কোনো অংশে কম সুন্দরভাবে এটা হয়নি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে হয়েছে। থ্যাংক ইউ। জ্যোতি, আমি যেমনটি বলছিলাম যে এইখানে কিন্তু ভোর থেকেই নারী পুরুষ সহ সব শ্রেণী পেশার মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আসলে ব্যতিক্রমী আয়োজনটাকে উপভোগ করার জন্য খুলনার বিভিন্ন প্রাঙ্গণ থেকে খালিশপুরে এখানে মানুষ এসে জড়ো হয়েছে। এখানে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন না থাকলেও বেলুন উড়িয়ে উদ্বোধনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং 7 দিন ব্যাপী মেলা এবং পান্তাইলিশ যেটা খুলনার একমাত্র বড় আয়োজন, আসলে যেটাকে উপভোগ করার জন্য সবাই এসেছে। আমরা একটু আরেকজন দর্শকের সাথে কথা বলবো যে মেলা এসে আসলে তার কেমন লাগছে, একটু কাইন্ডলি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো অনুভূতি, কারণ এখানে প্রথমবারের মতো খালিশপুরে আমাদের নবনির্বাচিত এমপি মহোদয়ের উদ্যোগে এই নববর্ষ মেলা চালু হয়েছে এবং এখানকার মানুষের অনেক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে আর কি। যেহেতু প্রথমবার, সেহেতু অনুভূতিটা একটু বেশি আনন্দময়। যদি আপনি যেমনটা শুনছিলেন, আসলে দর্শনার্থী খুবই উচ্ছ্বসিত। খুলনা থেকে এই ছিল আমার সাথে সর্বশেষ খবর। জ্যোতি, ধন্যবাদ। সহকর্মী নূর ইসলাম রকি যুক্ত হয়েছিলেন খুলনা থেকে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই স্মৃতি আমরা আরো এখনো বহন করে চলছি।
আমি আজকে এই বাহাদুর শাহ পার্ক, এই ঐতিহাসিক স্থানটি সংরক্ষণ করার জন্য যারা কর্তৃপক্ষ, তাদেরকে বলবো এখানে আমাদের ইতিহাস, এখানে আমাদের বাঙালির ইতিহাসের অনেক স্মৃতি, অনেক লড়াই সংগ্রামের স্মৃতি, এই স্মৃতি আমাদের ধরে রাখতে হবে এবং এই স্মৃতি সংরক্ষণ করার জন্য আমাদেরকে কর্মসূচি হাতে নিতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, দক্ষিণ মহানগর আওয়ামী লীগের এই আয়োজন প্রবীণ জননেতা মান্না হাফিজ ভাই এবং আমাদের এখানে আমার প্রিয় সহকর্মী জননেতা, গত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাহাউদ্দিন নাসির, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক, এখানে মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আছেন, এবং আমাদের সংসদ সদস্যদেরও কেউ কেউ দুজন বোধহয় এসেছে, 4 আর 5। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে এই ঐতিহাসিক স্থানটিতে বাংলা নববর্ষের অনুষ্ঠানে আবারও আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে আমাদের চেতনায় ধারণ করে বাঁচিয়ে রাখতে হবে। দর্শক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি সেখানেই ছিলাম। ময়মনসিংহে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জেলা প্রশাসনের আয়োজনে নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হচ্ছে। দর্শক, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ইলিয়াস, শোভাযাত্রার কি খবর আছে আপনার কাছে? পালিত হচ্ছে। সকাল কিছুক্ষণ আগে আমরা দেখেছি ময়মনসিংহের নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। অর্থাৎ জেলা প্রশাসন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কিন্তু সেই মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়েছে। এই মঙ্গল শোভাযাত্রাটি ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় নতুন বাজার টাউন হল মোড় হয়ে কিন্তু বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হবে। অর্থাৎ শোভাযাত্রাটিতে বাঙালির যে ঐতিহ্য সেটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং এই শোভাযাত্রা প্রায় সহস্রাধিক মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন, সেই বিষয়টি আমরা দেখেছি। অর্থাৎ শোভাযাত্রার উদ্বোধন করেছেন ময়মনসিংহ 4 সদর আসনের সংসদ সদস্য মহিতুর রহমান শান্ত। এছাড়াও শোভাযাত্রায় রয়েছেন জেলা প্রশাসক দিদারে মোহাম্মদ মাকসুদ আলম চৌধুরী এবং রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন সহ অন্যান্য প্রশাসনের কর্মকর্তারাও
কিন্তু এই শোভাযাত্রাতে রয়েছেন এবং এই দেখতেই পাচ্ছেন যে র্যালিটি কিন্তু সামনের দিকে এগোচ্ছে, অর্থাৎ র্যালিটি যাচ্ছেন। এই র্যালিতে ময়মনসিংহ সদর 4 আসনের সংসদ সদস্য মহিদুর রহমান শান্ত রয়েছেন। এমপি মহোদয়, আমরা একটু যুক্ত হব, লাইভে রয়েছি। এই যে আজকের শোভাযাত্রা এবং আপনারা অংশগ্রহণ করেছেন বর্ণাঢ্য শোভাযাত্রা, একটু জানতে চাই। বাঙালি জাতির সর্বজনীন উৎসব এবং ধর্ম বর্ণ সকল নির্বিশেষে সকলের প্রিয় উৎসব, প্রাণের উৎসব, বাঙালির অস্তিত্ব জানান দেওয়ার উৎসব। সহস্র বছরের যে বাঙালি জাতিসত্তা, সেটা আজকে উন্মেষের দিন, আজকে প্রকাশের দিন। এই দিনে বাঙালির পৃথিবীর যে যে প্রান্তেই বাঙালি আছেন তাদের সকলকেই শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। জননেত্রী শেখ হাসিনা, জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, তার নেতৃত্বে আজকের যে আত্মপ্রত্যয়ী, স্বনির্ভর, সুন্দর এবং এই আধুনিক বাংলাদেশ, এই বছরের প্রত্যাশা রইবে এই বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরেক ধাপে এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলে মিলে, আবার সেই দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সকলে মিলে আজকের এই আয়োজনের যে সার্থকতা, সেই সার্থকতা পরিপূর্ণ হবে যখন আমরা বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় দেখব। বাঙালি জাতির সকলকে শুভেচ্ছা আজকের এই নববর্ষ। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে তিনি কিন্তু বাঙালির সামনের দিকে, অর্থাৎ এই অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয়, সেটি কিন্তু তিনি ব্যক্ত করেছেন। এছাড়াও দেখছি যে আমরা এই শোভাযাত্রাটিকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু একেবারেই নির্বিঘ্ন করা হয়েছে এবং সকলেই কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হবে। সেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার নববর্ষ উদযাপিত হবে এবং গ্রামীণ মেলারও কিন্তু আয়োজন করা হয়েছে সার্কিট হাউস মাঠে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার যে র্যালি, তা থেকে সর্বশেষ তথ্য। সহকর্মী ইলিয়াস আহমেদ যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই বঙ্গাব্দ 1431-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। আসুন নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করতে চাই, পুরাতন গত হোক, যবনিকা করি উন্মোচন, তুমি এসো হে নবীন, হে বৈশাখ নববর্ষ, এসো হে নতুন, শুভ নববর্ষ। অসাম্প্রদায়িক বাংলার বার্তা নিয়ে হাজির পহেলা বৈশাখ। এই উৎসবকে কেন্দ্র করে রাতভর রাজধানীর মানিক মিয়া এভিনিউ ভরিয়ে তোলে আলপনায়। আরো জানাচ্ছেন ঋষাদ অর্ণব। নতুন বছর বরণে নানা আয়োজনে মেতে ওঠে বাঙালি। রংতুলির আঁচড়ে ভরে ওঠে কালো রাজপথ। আলপনায় ফুটে ওঠে বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গ। 1431কে বরণে হ্যালোজেন লাইটের নিচে ব্যস্ত শিল্পীরা, আর পাশে দাঁড়িয়ে উপভোগ করে নানা বয়সী হাজারো মানুষ। নববর্ষ হচ্ছে বছরের ফেভারিট ইভেন্ট অফ দ্য ইয়ার ফর মি। এটা অনেক কালারফুল, অনেক ফেস্টিভ, সো আমার খুবই ভালো লাগে। কাগজ দিয়ে অনেক কিছু বানানোর, এরপরে অনেক আলপনার, এরপরে অনেকগুলা পোস্টার। আজকে আমি ঘুরতে আসলাম, দেখতেছি এখানে পেইন্টিং হচ্ছে, তো আমরা একটু পেইন্টিং করলাম। অনেকগুলো বড় বড় ডিজাইনস, ফ্লাওয়ার্স, সুন্দর। পয়লা বৈশাখের আগের রাত থেকে যে রঙের ব্যাপারটা, রঙের খেলা শুরু হয়, এই জিনিসটা খুবই বাঙালির একটা যুগ যুগ ধরে আসা ঐতিহ্যের একটা অংশ। আমরা বৈশাখটাকে খুব উদযাপন করি, আনন্দ নিয়ে করি। সুযোগ পেয়ে রং তুলি নিয়ে রাতভর মেতে থাকে নগরবাসী। পুরো মানিক মিয়া এভিনিউ ভরে ওঠে বর্ণিল আলপনায়। এই আয়োজনে অংশ নেয় বিদেশিরাও। তাদের মুখেও ছিল বাঙালি ঐতিহ্যের কথন। এই পয়লা বৈশাখটা সেলিব্রেট করার জন্য বাংলাদেশে এসেছি। সকলকে একসাথে নিয়ে এটার উদযাপন করতে পারলে আমরা বোধহয় সবচেয়ে এটার আনন্দটা আরো বেশি উপভোগ করতে পারবো আর কি। বাংলা সংস্কৃতির অনেক কিছুই আছে, এটা আপনারা দেখলে বুঝবেন। আর এখানে 5টা 7টা রঙের
ব্যবহার করা হচ্ছে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য। আমরা যেন কখনো আমাদের কৃষ্টি কালচারের বাইরে না চলে যাই, সংস্কৃতিটা বুকে লালন করি, ধারণ করি, তারই পরিপ্রেক্ষিতে আমরা এই আয়োজনে করে আসছি। এর আগে রাতে দেশের এই সর্ববৃহৎ আলপনা উৎসব উদ্বোধন করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও ঢাকা সিটি মেয়র আতিকুল ইসলাম। বাঙালি জাতি ও বাঙালিয়ানার এক অবিচ্ছেদ্য অংশ যেন এই পহেলা বৈশাখ। তাই তো এই উৎসবের মাধুর্যকে ধারণ করবার জন্য সকলেই ভিড় করছেন মানিক মিয়া এভিনিউতে। এই উৎসব বাঙালি জাতির উপর বয়ে আনুক শান্তি, কামনা হোক মঙ্গল, এ চাওয়া যেন সকলেরই। সবাইকে শুভ নববর্ষ। ঋষাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। কৃষি ও কৃষক বান্ধব সম্রাট ছিলেন আকবর। তার সিংহাসনে আরোহণের দিন থেকে কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার্থে বাংলার সন গণনা শুরু হয়। সময়ের ফেরে বাংলার নতুন বছরকে বরণের উৎসব এখন বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাকিটা জানাচ্ছেন কাজী শাহেদ। প্রাচীন সমাজে বৈশাখের প্রথম দিনটি ছিল পারিবারিক মঙ্গল কামনা ও সামাজিক সম্পর্ককে আরো মজবুত করা। পাকিস্তান শাসন আমলে বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বর্ষবরণ অনুষ্ঠানের, আর 60-এর দশকের শেষের দিকে বিশেষ মাত্রা পায় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা মনে করি স্বাধীনতা উত্তরকালে সরকারি উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে, প্রাতিষ্ঠানিক উদ্যোগে এই অনুষ্ঠানটা আবার ফিরে এসেছে। এখন তো শুধু ব্যক্তি নয়, গোটা রাষ্ট্র, গোটা জাতি এই উৎসবে মেতে ওঠে। দেশ স্বাধীনের পর বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীকে পরিণত হয় বাংলা বর্ষবরণ উৎসব। উৎসবের পাশাপাশি স্বৈরাচার অপশক্তির বিরুদ্ধেও প্রতিবাদ এসেছে পয়লা বৈশাখের আয়োজনে। জাতি যখন বিপদগ্রস্ত হয় তখন কিন্তু সংস্কৃতি কর্মীরা নানাবিধ পথ প্রদর্শন করে। আমরা কিন্তু তেমন সিম্বলগুলোও দেখে থাকি এই মঙ্গল শোভাযাত্রায়। আমরা দেখি যে মঙ্গল শোভাযাত্রা ধর্ম বর্ণ নির্বিশেষে একটা অসাম্প্রদায়িক একটা রঙিন হয়ে ওঠে। মঙ্গল শোভাযাত্রাটা চারুকলার নেতৃত্বে যেটা শুরু করা হলো, সেটি মূলত একটা সর্বজনীন এবং সর্বসম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে পয়লা বৈশাখটাকে একটা উৎসবের জায়গায় নিয়ে যাওয়ার প্রকাশ হিসেবে তারা এটা করলো। 1989 সালের পর বাঙালির জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনার একমাত্র উৎসব হয়ে ওঠে পয়লা বৈশাখ। ফেলে আসা দিনগুলির মধ্যে যে গ্লানি আছে, পাপাচার আছে, সেগুলো ধুয়ে মুছে যাক। আমরা নতুন করে পবিত্রভাবে যেন সামনের বছরটি ভালোভাবে কাটাতে পারি, এই হচ্ছে মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য। না, এই ধারা যদি অব্যাহত থাকে, আমি মনে করি যে বৈশাখী উৎসব একসময় 21শে পর্বের মতোই জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে। নববর্ষ উদযাপন পরিণত হয়েছে বাংলাদেশের সার্বজনীন উৎসবে। পয়লা বৈশাখের ভোরে সূর্যোদয়ের সাথে সাথে নতুন বছরকে বরণের আয়োজনে মাতে সারা দেশ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দর্শক, যেমনটি বলছিলাম, রমনা বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। দর্শক, আমরা আবারও সেখানে চলে যাচ্ছি। Bye.
জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ছায়ানটের আজকের যে আয়োজন রমনা বটমূলে, সেই আয়োজনের সমাপ্তি টানা হলো। এর আগে যে কথন ছিল, কথনে ছায়ানটের নির্বাহী সভাপতি সারোয়ার আলী তিনি কিন্তু নতুন সূর্যের একটি আহ্বান জানিয়েছেন, যে সূর্য আবহ থেকে নতুন দিগন্তের সূচনা হবে এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। যদি বলে রাখি, সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়ে আজকের যে আয়োজন, সেই আয়োজনে বর্ষবরণের যে আয়োজন, সে আয়োজনে সামিল হয়েছে সাধারণ মানুষ। প্রত্যেকটি মানুষই কিন্তু এখানে এসেছেন স্বতঃস্ফূর্তভাবে। শুধু বাঙালি যে এসেছেন তা নয়, বাঙালির বাইরেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এসেছেন, একাত্মতা জানিয়েছেন তারা, এবং এই একাত্মতা জানানোর পাশাপাশি তারা এই দিনটিকে স্মরণ করে রাখবেন বলেও জানিয়েছেন, এবং তাদের কাছে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বলেও তারা দাবি করেছেন। সব মিলিয়ে বর্ষবরণের যে আয়োজন ছিল, সেখান থেকে এখানে যে আয়োজন 30টি পৃথক পরিবেশনা ছিল, সেই পরিবেশনার মধ্যে 185 জন শিল্পী, ছায়ানটের শিল্পী, তারা অংশ নিয়েছেন। জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সবার গানই কিন্তু এখানে স্থান পেয়েছে এই পরিবেশনায়, এবং এমনকি ভাওয়াইয়া গান এবং লালন গীতি সেটিও প্রাধান্য পেয়েছে এবং আবৃত্তিও হয়েছে। সব মিলিয়ে বলা যায় একটা সুন্দর আয়োজন হয়ে গেল। গত বছর আপনারা জানেন যে রোজার কারণে আয়োজনে কিছুটা ঢিলেঢালা ভাব ছিল, কিন্তু এবার আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে হাজারো মানুষ এখানে এসেছেন। যদি আমার পেছনে একটু দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু মানুষ আসছেন এই রমনা বটমূলে। যদিও 2 ঘন্টা 15 মিনিটের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি কিছুক্ষণ আগেই, অর্থাৎ মাত্র 2 মিনিট আগে অনুষ্ঠানটি শেষ হলো, এবং যারা আয়োজক তারাও কিন্তু এই আয়োজন সফলভাবে করতে পেরেছে বলে দাবি করছেন, এবং আমরাও দেখতে পেয়েছি যে আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এই আয়োজনের সার্থকতা তুলে ধরেছেন তারা। তো নতুন দিনে আগামী বছর হয়তোবা নতুনভাবে তারা আবারও এই আয়োজন করবেন। সে পর্যন্ত যাতে সবাই ভ্রাতৃত্ববোধ, মনুষ্যত্ববোধ সবকিছু মিলে সুন্দর থাকে, সেই ধরনের আকাঙ্ক্ষা কিন্তু তারা জানিয়েছেন। তো সকাল থেকে আমরা ছিলাম, আমরা দেশ টিভির পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, এবং এখান থেকে যে দৃঢ় প্রত্যয় নিয়ে এই আয়োজন শেষ হলো, সেই দৃঢ় প্রত্যয়ে বাংলা নববর্ষ তার আপন মহিমায় উদ্ভাসিত হোক, সেই ধরনের প্রত্যাশাই করছি। জ্যোতি, চলে যাচ্ছে আপনার কাছে। কিরণ, আপনাকেও শুভ নববর্ষ। দর্শক, জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাপ্তি টানা হলো কিন্তু ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান। আমরা তেমনটি জানছিলাম আমাদের সহকর্মী আজিজুর রহমান কিরণের কাছ থেকে। কুমিল্লায় নানা আয়োজন চলছে বর্ষবরণের। দর্শক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী সুমন কবির। সুমন, নববর্ষের শুভেচ্ছা। সুমন, বর্ষবরণের খবর কি আছে আপনার কাছে জানাবেন? জি জ্যোতি, আপনাকে ধন্যবাদ। সেই সাথে নববর্ষের শুভেচ্ছা। আপনাকে আমি জানিয়ে রাখি, কুমিল্লার সকাল থেকে সূর্য উদয়ের সাথে সাথে আসলে বর্ষবরণ করে নেওয়া হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, মুছে যাক গ্লানি, গুছে যাক জরা, সেই সাথে অগ্নি শ্রাণী সূচি হোক ধরা। সবকিছু মিলিয়ে বলে যে কুমিল্লা নববর্ষ উদযাপনের জন্য তারা, আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা যারা আছেন তারা বলছেন এবার মঙ্গল শোভাযাত্রা প্রতিবদ্ধ বিষয় হচ্ছে তিমির, আমরা তো তিমির বিনাশী। সেই তিমির বিনাশী অর্থ হচ্ছে অন্ধকার যুগ থেকে আলোর পথে ফিরে যাও, পুরনো গ্লানিকে ভুলে নতুন উদ্যমে বাঁচা প্রাণী হচ্ছে বাঙালি জাতির সংস্কৃতি। সেই সাথে যদি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার যে আয়োজন আমরা দেখতে পাচ্ছেন, সেই আয়োজনের অংশ হিসেবে সকলে খুব সুন্দর করে সেজে গুজে আসছে। তারা বলছেন পুরনো স্মৃতিগুলো নতুন স্মৃতিকে আমরা আঁকড়িয়ে ধরবো। সেই আঁকড়িয়ে ধরার মধ্যে থেকে আমরা এখন দুই সাথে কথা বলার চেষ্টা করবো। এর মধ্যে আপনাকে জানিয়ে রাখি যে আমরা দেখতে পাচ্ছি খুঁতি খুঁতি বাচ্চারা আসলে খুব সুন্দর। নতুন নববর্ষ তোমরা কিভাবে বরণ করে নিচ্ছি? আমি জানি না কিভাবে বরণ করে নিচ্ছি। আমরা আনন্দের সাথে বরণ করে নিচ্ছি। ধন্যবাদ। তারা বলছেন নতুন উদ্যমে তারা পুরনো স্মৃতিকে ভুলে নতুন উদ্যমে বরণ করে নিচ্ছেন। 1400 যে বঙ্গাব্দ, সেই বঙ্গাব্দের সাথে সাথে আপনারা জানিয়ে রাখি কুমিল্লা আসলে খুব সুন্দর আয়োজন চলছে। আমরা যেটা কথা বলতে চাই, নতুন উদ্যমে আপনার পুরনো স্মৃতিকে ভুলে নতুন নববর্ষ কিভাবে বরণ করে নিচ্ছেন? কি বলেছেন, প্রশ্নটা বুঝিনি। শুভ নববর্ষ আপনি কিভাবে বরণ করে নিচ্ছেন? আমরা শুভ নববর্ষ আসলে সবসময় একদম অন্যরকম ভাবে উদযাপন করে থাকি। আমাদের নিজস্ব কিছু স্টাইল আছে, বাংলার ঐতিহ্যগুলো আমরা তুলে ধরি। সেভাবে আমাদের স্কুল YWCA জুনিয়র গার্লস হাই স্কুলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি, এবং আমরা বাংলার যত ঐতিহ্য আছে, পালকি, নৌকা, সবকিছু নিয়ে আমরা আজকে প্রেজেন্ট করছি এখানে।
ধন্যবাদ। যেটা বলছিলেন তারা আসলে পুরনো স্মৃতিকে বলে নতুন উদ্যমে শেষ করতে চাচ্ছেন। আগামী যে 1431 বঙ্গাব্দ রয়েছে সেই বঙ্গাব্দকে সামনে রেখে তারা বলছেন পুরনো গ্লানিকে বলে নতুন গ্লানিকে তারা সুন্দরভাবে বেঁচে থাকতে এবং সেই সমাজে যে অন্ধকার সেই অন্ধকারকে আলোপথে দিশের হিসেবে এবার আমরা তো তিমি নিবেশে যে মঙ্গল শোভাযাত্রার এবার স্লোগান রয়েছে। আসলে এই ছিল কুমিল্লা থেকে মঙ্গল শোভাযাত্রা এবং পয়লা বৈশাখের শুভ নববর্ষ হিসেবে সকলে বরণ করে নিচ্ছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জ্যোতি। সহকর্মী সুমন কবির যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে। দর্শক, বর্ষবরণ ঘিরে কিন্তু চট্টগ্রামেও চলছে বিশেষ আয়োজন। নগরীর সিআরবির সিরিজতলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। বর্ষবরণে কি কি আয়োজন রয়েছে চট্টগ্রামে জানাবেন আমাদের দর্শককে। ধন্যবাদ জ্যোতি, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের সিআরবি শিরিষতলা। এখানে আসলে যে নববর্ষের বর্ষবরণের যে উৎসব সেটি শুরু হয়েছে এবং এখানে যে দর্শনার্থীরা তারা আস্তে আস্তে এসে আসলে ভিড় জমাচ্ছেন। মূলত চট্টগ্রামে এবার কিন্তু আসলে 3টি স্থানে আসলে বড় পরিসরে এই নববর্ষের বর্ষবরণের উৎসবটি আসলে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং একই সাথে চট্টগ্রাম নগরের শুধুমাত্র যে সিআরবি শিরিষতলায় নয়, শিরিষতলা ছাড়াও কিন্তু চট্টগ্রাম ডিসি হিলে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু জেলা শিল্পকলা একাডেমিতেও কিন্তু আসলে যে বর্ষবরণের উৎসব সেটি পালিত হচ্ছে এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে পুরো চট্টগ্রাম নগরী আজকে আসলে উৎসবের আমেজে সেজেছে এবং একই সাথে নানা বয়সী যে কিশোর কিশোরীরা কিন্তু এখানে এসে জমাচ্ছেন এবং আজ বেলা সকাল 9টা থেকে কিন্তু আসলে যে চারুকলা ইনস্টিটিউট থেকে কিন্তু আসলে মঙ্গল শোভাযাত্রা বের করার কথা রয়েছে এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে পুরো চট্টগ্রাম নগরীতেই কিন্তু আসলে একটি উৎসবের আমেজ বইছে এবং শুধুমাত্র এটি ছাড়াও কিন্তু চট্টগ্রামের অন্যান্য বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন স্থানে বর্ষবরণের আয়োজন করা হয়েছে এবং চট্টগ্রাম ডিসি হিলে কিন্তু প্রায় 32টি সংগঠনের সমন্বয়ে কিন্তু আসলে তারা বর্ষবরণের যে উৎসব সেটি উৎসবের আয়োজন করেছেন এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রাম নগরীতে যে বর্ষবরণের যে উৎসব সেটি আসলে কিন্তু ব্যাপকভাবে পালিত হচ্ছে এবং পুরো চট্টগ্রাম নগরী আসলে উৎসবের আমেজে সেজেছে। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে বর্ষবরণের এই ছিল সর্বশেষ সংবাদ। জ্যোতি। সহকর্মী ইশতিয়াক শান যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। রমনা বটমূলে বোমা হামলার প্রায় 2 যুগ পার হলেও চূড়ান্ত বিচার শেষ করে দোষীদের শাস্তি কার্যকর করা যায়নি। 10 বছর আগে বিচারিক আদালতে হত্যা মামলার বিচার শেষ হলেও হাইকোর্টে বিচার শেষ করা হয়নি। অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন জানান, মামলা কার্য তালিকায় রয়েছে, কোর্টে ছুটি শেষে দ্রুতই শেষ করা যাবে হাইকোর্টের আপিল। অন্যদিকে বিস্ফোরক আইনে করা মামলা এখনও বিচারিক আদালতের গণ্ডি পার হতে পারেনি। বিস্তারিত শামীম আক্তার রিপোর্টে থাকছে। 2001 সালের রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় নিহত হয় 10 জন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। প্রায় অর্ধযুগ পার করে 2008 সালের 29 নভেম্বর মুফতি হান্নান সহ 14 জনকে আসামি করে পুলিশের অপরাধ বিভাগ সিআইডি আদালতে 2টি অভিযোগপত্র দাখিল করে, একটি হত্যা, অপরটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে। শুরু হয় বিচার। 2014 সালের 23 জুন হত্যা মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন সাজা দেয় দ্রুত বিচার আদালত। আদালতের রায়ের পর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। একই সঙ্গে কারাবন্দী আসামিরা আপিল করেন। উভয় আবেদনের উপর 2017 সালের 8 জানুয়ারি হাইকোর্টের বেঞ্চে শুনানি শুরু হলেও আবারও থমকে যায় বিচার। এই মামলাটি এর আগেও 2বার আদালতে শুনানির জন্য এসেছিল, কিন্তু একজন বিচারক ওই সময় যিনি বিচারক হওয়ার পূর্বে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসে কাজ করতেন, যেমন অ্যাটর্নি জেনারেল অফিসে কাজ করার সময় উনি এই ফাইলটা দেখেছিলেন বিধায় উনি এই মামলাটা করতে পারেননি। মামলাটা তখন উনি লিস্টে থেকে আউট করে দিয়েছিলেন, যেহেতু উনি এম্বারাস যে উনি এই মামলার সম্পৃক্ত থাকার কারণে, আইনজীবী হিসেবে সম্পৃক্ত থাকার কারণে উনি করতে পারেননি। অ্যাটর্নি জেনারেল জানান, এই মামলার কার্যক্রম আগামী 2 মাসের মধ্যেই শেষ করতে চায় রাষ্ট্রপক্ষ। পরবর্তীতে এখন নতুন একটা বেঞ্চে গেছে এবং এই বেঞ্চে ঈদের পরেই আরম্ভ হবে। এটা মামলাটা একদম টপে আছে
ঈদের ছুটিতে কোর্ট যখন খুলবে তখন শুনানি হবে। আশা করা যাচ্ছে 1-1.5 মাসের ভিতরে শেষ হয়ে যাবে। সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর হামলার ঘটনায় করা মামলায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার প্রধান আসামি মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হয়েছে। এই মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 আসামি এখনও পলাতক, এছাড়া বাকিরা কারাগারে। অন্যদিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এখনও নিম্ন আদালতে বিচারাধীন। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। 1 মাস পর মুক্তি পেলেন সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিক। তাদের নিয়ে শনিবার মধ্যরাতে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে এমভি আব্দুল্লাহ। জাহাজটির মালিকপক্ষ KSRM গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান গণমাধ্যমকে বলেন, সমঝোতার পর নাবিকসহ জাহাজটি ছেড়ে দেওয়া হয়েছে। জাহাজের চারপাশে এখন একাধিক আন্তর্জাতিক যুদ্ধ জাহাজ রয়েছে। তবে মুক্তিপণ কত এবং কিভাবে দেওয়া হয়েছে তা নিয়ে মন্তব্য করতে রাজি হননি মালিকপক্ষের কোনো কর্মকর্তা। গত 12 মার্চ 23 নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। নানামুখীর প্রচেষ্টায় শনিবার মুক্তিপণের মাধ্যমে জাহাজসহ 23 নাবিককে মুক্ত করা হয়। উপজেলা নির্বাচনে জামায়াতের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণায় পরিস্থিতির উপর নজর রাখছে আওয়ামী লীগ। নেতারা বলছেন, কৌশলী হয়ে স্বতন্ত্র হিসেবে অংশ নিচ্ছেন জামায়াত নেতাকর্মীরা। এতে রাজনীতিতে আপার হ্যান্ড পাবে না তারা। জানান, 71 গণহত্যায় মদতদাতা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী কেউ যাতে জিততে না পারে সেজন্য ব্যাপক জনসচেতনতা চালানো হবে। জয় যাদবের রিপোর্টে বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও তাদের রাজনৈতিক মিত্র জামাত প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে। নিবন্ধিত না হলেও দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে ভোটে লড়বেন। এবার আওয়ামী লীগও এই নির্বাচনে দলীয় প্রতীক না দিয়ে স্বতন্ত্র উন্মুক্ত রেখেছে। নেতারা বলছেন, প্রতীক ছাড়া বিএনপির অনেক প্রার্থী ভোটের মাঠে থাকবেন, আর স্বতন্ত্র হিসেবে জামাতের অংশগ্রহণের উপর নজর রাখছে আওয়ামী লীগ। জামাতের কিছু লোক নির্বাচন করতে পারে, এমনকি বিএনপি পন্থীও কিছু লোক নির্বাচনে অংশগ্রহণ করছে। কাজে আমরা সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছি এবং এ ধরনের কোনো সম্ভাবনা নাই যে রাজনীতিতে তারা কোনো আপার হ্যান্ড পাবে, এ ধরনের কোনো পরিস্থিতি নাই। উপজেলা নির্বাচনে জামাতের অংশগ্রহণ কৌশলগত বলে মনে করছে আওয়ামী লীগ। নেতাদের দাবি, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতাকারী এই দলের প্রার্থীরা জনগণের রায় পাবে না। সাম্প্রদায়িক শক্তি অথবা সাম্প্রদায়িক রাজনীতির সাথে যে দলগুলো জড়িত, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তি সংগ্রামের বিরোধিতা করেছে, সেই অশুভ শক্তিকে বাংলাদেশের জনগণ কখনোই ভোট দিয়ে নির্বাচিত করতে পারে না বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের মানুষও জামাত ইসলামী নামের দল যারা একসময় করেছে, বেনামে এখন যদি কেউ ইলেকশন করার চেষ্টা করে, তাদেরকে জবাব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ সবসময়ের জন্যই প্রস্তুত আছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থিতা হওয়ার সুযোগ আছে। জামাত যদি সেই কৌশলটি অবলম্বন করে, সেক্ষেত্রে সেটাকে ভোটারদেরকেই সচেতন হতে হবে যে আমরা কোনো যুদ্ধ অপরাধী আদর্শ ধারণকারী ব্যক্তিকে ভোট দেব না। এক্ষেত্রে আমাদের ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমরা সেদিকেই মনোনিবেশ করব। উপজেলা নির্বাচনে সুষ্ঠু ভোট হবে, যাচাই হবে তৃণমূলের নেতাদের জনপ্রিয়তা, এমনটাই মনে করছে আওয়ামী লীগ। নেতারা বলেন, কয়টি উপজেলায় জামাত সমর্থিত স্বতন্ত্র থাকে সেটি দেখার বিষয়। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। আঞ্চলিক ভূ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে গণতন্ত্র পুনরুদ্ধারে এবার নতুন করে পরিকল্পনা সাজাতে চায় বিএনপি। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার দাবি, ভূ রাজনীতির জটিল পরিস্থিতিতে দেশে আন্দোলন গড়ে তোলা না গেলে অন্য কেউ গণতন্ত্র দিয়ে যাবে না। বিএনপি নেতারাও মনে করছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। 7 জানুয়ারির নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগকে নানা কৌশলে ভারত সমর্থন দিলেও সরকারের ওপর বরাবরই সুষ্ঠু নির্বাচনের চাপ দিয়ে আসছিল পশ্চিমা দেশগুলো।
আন্তর্জাতিক চাপকে নিজেদের শক্তি হিসেবে দেখে আসলেও গেল ৭ জানুয়ারির নির্বাচনের পর পশ্চিমা দেশগুলোর নিরাপত্তায় বিদেশিদের ওপর অতি নির্ভরশীলতা নিয়ে বিএনপি ও সমমনাদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, নিজেদের সমস্যা সমাধানে দেশের অভ্যন্তরেই গড়ে তুলতে হবে কঠোর আন্দোলন। পরাশক্তি সমূহ তারা নিজেদের স্বার্থের জন্যই বাংলাদেশে গুটি চালে। বাংলাদেশের যে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, এ দিয়ে তারা যে কথা বলে সেটা হলো কথার কথা। প্রকৃতপক্ষে তাদের নিজ স্বার্থই তাদের কাছে প্রধান। সুতরাং বিএনপিকেও বুঝতে হবে এবং বাংলাদেশের জনগণের মনোভাবকেই সম্বল ধরে নিয়ে বাংলাদেশের জনগোষ্ঠীকে সংগঠিত করেই এগোতে হবে। বহির্বিশ্বের কাছ থেকে খুব একটা সাহায্য পাওয়া যাবে না। প্রায় সারা দেশের লোক মনে করেছিল এইবার সরকার থাকবে না, কারণ আমেরিকা ওকে রাখবে না। কিন্তু আমেরিকার পরবর্তী এক্সপ্লেনেশন ভিন্ন রকম মনে হলো। তারা একটা বলেছে যে এই জায়গার নেতৃত্ব আমরা ভারতকে দিয়েছি। আবার আমরা এটাও দেখছি যে তারা লাগাতার ভারতের বিভিন্ন নীতির বিরোধিতা করে স্টেটমেন্টও দিচ্ছে। দুটোই আছে। ওইটা আমি বললাম যে ওই জায়গাটা একটু জটিল। দেশের অভ্যন্তরে আন্দোলনটা যদি করা না যায়, তাহলে বাইরের এই ভূ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এখানে ভেবে কোনো লাভ হবে না। কেউই এসে আমাকে উদ্ধার করে দিয়ে যাবে না, এটা কখনো হয়নি। আর ভূ রাজনৈতিক বিষয় পর্যালোচনা করেই বিএনপি ভবিষ্যৎ পরিকল্পনা করছে, এমন দাবি বিএনপির এই স্থায়ী কমিটির সদস্যের। তারা বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল যারা এক নায়কত্বে শাসন করে এবং তাদেরকে সহযোগিতা করে, সেই সহযোগিতা চাই না। আমরা তো বন্ধুরাষ্ট্রের সহযোগিতা চাই যাতে করে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসে। আমরা সেই সহযোগিতা তাদের কাছে চাই এবং প্রতিটি গণতন্ত্রকামী বিশ্বে সবগুলো দেশের কাছে আমরা সেই সহযোগিতা চাই। কাজে আমরা সেদিকে কাজ করে যাচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, মুক্তির জন্য সংগ্রাম করতে হবে নিজেদেরই। সবাই কিন্তু বাংলাদেশের পরিষ্কার এখনো বলছে, জাতিসংঘ থেকে শুরু করে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ, এই নির্বাচন গ্রহণযোগ্য। এই ব্যাপারে তো নির্বাচনের পরেও কিন্তু তারা মতামত দিচ্ছে, এখনো দিচ্ছে, প্রতিনিয়ত দিচ্ছে। সুতরাং এই জায়গায় কারো কোনো অবস্থায় পরিবর্তন হয়নি, এটা যেন মাথায় রাখতে পারবে। কিন্তু আমাদের আন্দোলন, আমাদের সফলতা, আমাদের মুক্তির সংগ্রাম আমাদেরকে করতে হবে। অধিকার আদায়ের সংগ্রামে বিদেশিদের সমর্থন অনেক সময় জনগণকে উজ্জীবিত করে বলেও দাবি বিএনপির এই নেতার। সমর্থনটা জনগণকে অনেক সময় উজ্জীবিত করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ট্রু প্রমিস নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরান ইসরায়েলের ভেতরের লক্ষ্যবস্তু নিশানা করে প্রথম দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর IDF একজন মুখপাত্র ইরান থেকে ইসরায়েলের ড্রোন নিক্ষেপের খবর নিশ্চিত করেছে। ইরানের এ হামলার পর আকাশপথ বন্ধ করে দিয়েছে লেবানন, জর্ডান ও ইরাক। ইরান ও ইসরায়েলও সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে। দর্শক, এর সাথে শেষ করব সকাল সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পহেলা বৈশাখ 1431 বঙ্গাব্দ। রমনা বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুত চারুকলা। 2 যুগ পরও কার্যকর হয়নি রমনা বটমূলে বোমা হামলার সাজা। হাইকোর্টে স্থবির বিচার কাজ, দ্রুত শেষ হওয়ার আশা। সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্তি পেলেন 23 নাবিক। দুবাইয়ের পথে MV আব্দুল্লাহ দেশে ফিরবেন বিমানে। উপজেলা নির্বাচনের জামায়াতের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণায় সতর্ক আওয়ামী লীগ, পরাজিত করতে জনসচেতনতায় জোর। এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন করে পরিকল্পনা সাজাতে চায় বিএনপি, নিজেদের সমস্যা নিজেদেরই সমাধানের মত নেতাদের।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh টেলিভিশন অথবা @desh TV নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।